বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আল্লাহর রহমতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, বাংলা প্রথম পত্রের একটি গদ্য নিয়ে, অনুবাদকমূলক গদ্য নিয়ে, আর ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমার আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছো তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমাকে একটু জানাবে প্রথমে ক্লাসের শুরুতেই যে তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতন এবং বোর্ড ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেট যদি কোনো সমস্যা করে এই জন্য তোমরা ধৈর্য ধারণ করে থাকবে, ক্লাস ত্যাগ করবে না। কারণ তোমাদের এই সময় অবশ্যই লেখাপড়াটা করা জরুরি। তোমরা ক্লাস ত্যাগ না করে একটু ধৈর্য ধারণ করে থাকবে। আর বরাবরের মতো খাতা, বাংলা মূল বই এবং কলম নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আজকে যে গল্পটা পড়াবো সেটা হচ্ছে একটি অনুবাদকমূলক গল্প। আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কি করি, আমরা যখন বিবাহ অনুষ্ঠান বা কোনো খুব ভারী কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে আমরা বিশেষ করে মেয়েরা কি করি, মেয়েরা অনেক দামি ড্রেস পরি, অনুষ্ঠান বুঝে দামি ড্রেস পরি বা অনেক জড়োয়া গহনা অর্থাৎ ভারী ভারী গহনা পরিধান করে থাকি। তো তার মধ্যে অন্যতম একটি গহনা যেমন নেকলেস, যেটাকে বলা হয় যে গলার বড় হার বা জড়োয়া গহনা। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নেকলেস। নেকলেস একটি অনুবাদমূলক গল্প। তো আমি একটু তোমাদেরকে বলবো যে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করবে যে নেকলেস গল্পের মূল লেখক অর্থাৎ নেকলেস গল্পের মূল লেখক হচ্ছে গি দ মোপাসা, আর এর অনুবাদক হচ্ছেন পূর্ণেন্দু দস্তিদার। আচ্ছা, গি দ মোপাসা এবং পূর্ণেন্দু দস্তিদার সম্বন্ধে আমি বিস্তারিত বেশি কিছু বলছি না, কারণ আমাদের বইয়ের মধ্যে আছে শুধু। আর এই ক্লাসটাকে আমি দুটি পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম পর্ব আজকে তোমাদের সাথে আমার, এবং এর পরবর্তী আরেকদিন যেদিন ক্লাস হবে তোমাদের সাথে সেদিনকে আমার দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। তো শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি যে গি দ মোপাসা জন্ম হচ্ছে 1850 এবং মৃত্যু হচ্ছে 1893। আচ্ছা, অনুবাদক হচ্ছেন পূর্ণেন্দু দস্তিদার। ওনার জন্ম হচ্ছে 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1971। আচ্ছা, এই যে নেকলেস গল্পটা, এই গল্পটা প্রকাশিত হয়, এই গল্পটা প্রথম প্রকাশিত হয়, একটু খেয়াল করবে যে লা গোলুয়াস পত্রিকায় 1884 সালের 17 ফেব্রুয়ারি। আর এই গল্পটি সংকলিত হয় 1884 সালে প্রকাশিত নেকলেস নামক গল্পগ্রন্থে। আর এই যে আমরা গল্পটা পড়ব নেকলেস, এটা হচ্ছে একটি ছোট গল্প। ছোট গল্প আমরা তো জানি যে ছোট গল্প কি, ছোট গল্প হচ্ছে আকারে প্রকারে ছোট হলেও এটা হলো একটা গল্প, কারণ এর মধ্যে কাহিনী আছে, চরিত্র আছে, ঘটনা প্রবাহ আছে, জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা অর্থাৎ সব কিছুই এর মধ্যে আছে। তো এই ছোট গল্প এর আগে তোমরা নিজেরাও অনেকগুলো ছোট গল্প পড়েছো, যেমন আমরা আমাদেরই বাংলা সাহিত্যের অর্থাৎ সাহিত্য পাঠের যে উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠের যে বিষয় আছে, যেমন আমরা এই তোমাদের সাথে আমি ছিলাম আহ্বান গল্পটা নিয়ে, ওটা একটা ছোট গল্প ছিল। তো আজকে এই গল্পটাতে দেখো যে সাহিত্যরূপ হচ্ছে ছোট গল্প, আর এই গল্পটার যে ভাষা অর্থাৎ ভাষা হচ্ছে চলিত ভাষায়। কারণ আমরা এর আগেও কিছু গল্প প্রবন্ধ পড়েছি যেগুলোতে ছিল হচ্ছে সাধু ভাষায় রচিত, কিন্তু এটা হচ্ছে চলিত ভাষায় রচিত। তো শিক্ষার্থীরা, আমি একটু দেখি যে আমার সাথে এই মুহূর্তে কে কে যুক্ত হয়েছ। আচ্ছা, হ্যাঁ, ফ্রান্সের গল্প, ঠিক আছে। আরমান হোসেন, এটা ফরাসি গল্প। সাথী আক্তার, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছো তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। মারিয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছো হচ্ছে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
ওয়ালাইকুম আসসালাম। নাম নেই, যেহেতু মোহাম্মদ মহিউদ্দিনের আইডি ব্যবহার করছো, তোমার নামটা লিখলে ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমিও ভালো আছি। তারপরে সাথী, হ্যাঁ সাথী হচ্ছে মানবিকের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলেই যেহেতু যারা যারা যুক্ত হয়েছো, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শিক্ষার্থীরা বোর্ডে একটু খেয়াল করো, তারপর আমি আরও কিছু লেখা লিখবো তোমাদের জন্য। আর তাহলে আমরা তো জেনেছি যে মূল লেখক হচ্ছেন গীতা মোপাসা আর অনুবাদক হচ্ছেন পূর্ণেন্দু দস্তিদার। আচ্ছা, তারপরে আমরা দেখো এর যে ভাষারীতি হলো চলিত রূপ শ্রেণী হচ্ছে নেকলেস একটি নীতি শিক্ষামূলক গল্প। নেকলেস হচ্ছে একটি, নেকলেস গল্পটি একটি, নেকলেস গল্পটি একটি নীতি শিক্ষামূলক গল্প। শিক্ষার্থীরা, নেকলেস গল্পটি হচ্ছে একটি নীতি শিক্ষামূলক গল্প। এটি ফরাসি ভাষা থেকে অনুদিত। নীতি শিক্ষামূলক গল্প ফরাসি ভাষা থেকে অনুদিত, অর্থাৎ ফরাসি ভাষা থেকে এটাকে অনুবাদ করা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আরও আছে, দেখো যে গুরুত্বপূর্ণ চরিত্র কে কে, মিস্টার লুইসেল, মাদাম লুইসেল এবং ফোর্স্টিয়ার। গুরুত্বপূর্ণ চরিত্র গল্পে যারা যারা আছেন, গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আচ্ছা শিক্ষার্থীরা, আমি একটু নীরবতা পালন করছি, ততক্ষণ তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, কারণ আজান দিচ্ছে। শিক্ষার্থীরা, আমি একটু কথা বলছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে আজান হচ্ছে এজন্য একটু কথা বলছি না। তোমরা বোর্ডের লেখাগুলো একটু খেয়াল করো, বোর্ডের লেখাগুলো খেয়াল করবে।
আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো হচ্ছে মিস্টার লুইসেল এবং মসিয়ে লুইসেল, এবং মাদাম লুইসেল যে ওনার বান্ধবী হচ্ছেন মাদাম ফোর্স্টিয়ার। আচ্ছা, মাদাম ফোর্স্টিয়ার, মিস্টার লুইসেল, মসিয়ে লুইসেল। তো মসিয়ে শব্দের অর্থ হচ্ছে, মসিয়ে মানে হচ্ছে সৌজন্য প্রদর্শন, সৌজন্য প্রদর্শন এবং সম্মান জানানোর জন্য মসিয়ে শব্দটা ব্যবহার করা হয় ফ্রান্সে। আর মাদাম, মাদামটাও হচ্ছে মেয়েদেরকে সম্মান এবং সৌজন্য প্রদর্শনের জন্য মাদাম শব্দটা ব্যবহার করা হয়। এখানে মাদাম লুইসেলের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে মাতিলদা লুইসেল। মাতিলদা, মাদাম লুইসেল, এখানে আরেকটা আমাদের মনে রাখতে হবে হচ্ছে মাতিলদা লুইসেল এবং তাদের বান্ধবী, মাতিলদা লুইসেলের বান্ধবী হচ্ছেন মাদাম ফোর্স্টিয়ার। আচ্ছা শিক্ষার্থীরা, দেখতে হবে যে ফরাসি ভাষায় গল্পটির নাম কি। ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পারুর। ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পারুর। এটা আমাদের মনে রাখতে হবে যে ফরাসি ভাষায় গল্পটির নাম কি ছিল। যদি প্রশ্ন হয় ফরাসি ভাষায় গল্পটির নাম কি ছিল, ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পারুর, লা পারুর। তো শিক্ষার্থীরা, এই গল্পটা হচ্ছে একটি নীতি শিক্ষামূলক গল্প, আমাদের মনে রাখতে হবে এটি নীতি শিক্ষামূলক গল্প। আর এটা হচ্ছে বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার শ্রেষ্ঠ, গিদা মোপাসার যে বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার যে শ্রেষ্ঠ গল্পগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গল্প হচ্ছে এই নেকলেস গল্পটি। আচ্ছা, নেকলেস গল্পটিতে আমরা শুরুতেই যেটা দেখতে পাই যে নেকলেস গল্পটিতে মাদাম লুইসেল অর্থাৎ মাদাম লুইসেলের বিয়ে হয় মসিয়ে লুইসেলের সাথে। কিন্তু মাদাম লুইসেল ছিলেন অনেক উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী জীবনযাপন এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল তার মধ্যে। কিন্তু তিনি তার নিয়তিকে অর্থাৎ ভাগ্যকে মেনে নিয়েছিলেন, কারণ ওনার জন্ম হয়েছিল কেরানির পরিবারে এবং বিয়েও হয়েছিল কেরানির সাথে। অর্থাৎ মসিয়ে লুইসেল ছিলেন শিক্ষা পরিষদ অফিসের একজন কেরানি এবং তার সাথে বিয়ে হয়েছিল মাদাম। কিন্তু মাদাম লুইসেল উনি অনেক উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, উনি চাইতেন সবসময় সুরুচিপূর্ণ জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন, এমনকি ওনার পরনের যে ফ্রক বা গহনা বা জামা কাপড়, এমনকি উনি যে ঘরে অবস্থান করতে চান অর্থাৎ যে ঘরে উনি বসবাস করতে চান সেখানে উনি চান যে সুরুচিপূর্ণ এবং সব জায়গায় সুন্দর একটা পরিবেশ থাকবে এবং যারা ধনীদের সমকক্ষ অর্থাৎ ধনী যারা তাদের সমকক্ষ যেন বাসগৃহে উনি বসবাস করতে পারেন, এরকম একটা জীবন উনি চেয়েছিলেন। কিন্তু যাই হোক, নিয়তির অর্থাৎ ভাগ্যের পরিহাসে ওনার সেরকম জীবনযাপন করা ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, একদিন ওনার স্বামী মসিয়ে লুইসেল ওনাকে ওনার জন্য একদিন আমন্ত্রণ লিপি নিয়ে এসে দিলেন। আমন্ত্রণ লিপি পেয়ে কিন্তু মাদাম লুইসেল কিন্তু তেমন একটা খুশি ছিলেন না, কারণ আমন্ত্রণ লিপি শিক্ষা পরিষদ অফিসে যে অনুষ্ঠান সেখানে তাকে যেতে হবে এবং যাওয়ার জন্য তাকে একটু তো ভালো পোশাক তাকে পরতেই হবে, সেজন্য তো তার তো তেমন সেরকম পোশাক ছিল না। যাই হোক, সেজন্য তার হলো যে যাওয়ার যে একটা ফ্রক ছিল বা সেই ফ্রকের সাথে মিলিয়ে যে একটা জড়োয়া গহনা অর্থাৎ ভারী যে কিছু একটা পরতে হবে সেটা তার ছিল না। তো এরকম অবস্থায় এক সময় তার স্বামীর পরামর্শ এবং তার স্বামী বলেছিলেন যে তুমি কিছু সত্যিকার ফুল দিয়ে সাজতে পারো, কিন্তু তারপরেও মাদাম লুইসেল কিন্তু এতেও সন্তুষ্ট ছিলেন না, যে কারণে তার মনে পড়ল যে তার কনভেন্ট অর্থাৎ কনভেন্ট মানে হচ্ছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। তো ওনার তখন মনে হয়েছিল তার কনভেন্টের একজন সহপাঠী বান্ধবী ছিলেন যার নাম ছিলেন মাদাম ফোর্স্টিয়ার। তো মাদাম ফোর্স্টিয়ারের কথা মনে হয় এবং মাদাম ফোর্স্টিয়ারের শরণাপন্ন হন এবং মাদাম ফোর্স্টিয়ারের কাছে গিয়ে উনি কিছু গহনার কথা বলেন। মাদাম ফোর্স্টিয়ার তার সুন্দর স্যাটিনের বাক্স থেকে গহনাগুলো দেখাতে অবশেষে একটা সুন্দর দামি যে হীরের হার সেটা দেখান এবং সেটা দেখে কিন্তু মাদাম ফোর্স্টিয়ারের মানে মন এবং চোখ চকচক করে ওঠে, কারণ তার অনুষ্ঠানে যাওয়ার জন্য যে গহনাটা দরকার তিনি সেটা পেয়ে গিয়েছিলেন এবং সেই গহনাটা নিয়ে উনি অবশেষে পরিধান করে এত সুন্দরভাবে সেজেছিলেন যে সেই বল নাচের অনুষ্ঠানে এবং সেখানকার ওনার সমকক্ষ কেউ হতে পারেননি। কিন্তু উনি যে এত সাধারণ জীবনযাপন করতেন সেটাও কিন্তু কোনো বোঝার উপায় ছিল না এবং অনেকেই দেখা যাচ্ছিল যে সেই অনুষ্ঠানে ওনার সাথে নাচতে চাচ্ছিলেন। যাই হোক, তো এভাবেই মাদাম লুইসেল সেই গহনা পরে সুন্দর সাজগোজ করেন। অনুষ্ঠান শেষে যখন বাড়িতে আসলেন
বাড়িতে আসার পরে ওনার যে আটপৌরে অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের যে উনি চাদরটা পরতেন, অর্থাৎ যে চাদরটার মধ্যে দারিদ্রতার চিহ্ন ছিল, সেই চাদরটা যখন উনি গা থেকে সরালেন তখন দেখলেন যে সেই দামি হীরের হারখানা নেই। এটা দেখার পরে কিন্তু উনি আঁতকে উঠলেন এবং উনি এবং ওনার স্বামীকে জানালেন এবং ওনারা সব দুইজনই কিন্তু অনেকটা ভীতও হয়ে গেলেন এবং খোঁজার জন্য অস্থির হয়ে গেলেন, কারণ ওনারা তখনও জানতেন না যে এই হারটা ছিল নকল। আর গল্পের শেষে আমরা যখন জানতে পারি, অর্থাৎ এই যে ছোট গল্প নেকলেস, এই ছোট গল্প নেকলেসটা কিন্তু অত্যন্ত শেষের অংশটা অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত চমকপ্রদ। কারণ হচ্ছে আমরা গল্পটা প্রথমে পড়ার পরেও কিন্তু আমরা নিজেরাই যখন পড়েছি গল্পটা তখন কিন্তু জানতে পারিনি যে এটা হচ্ছে নকল ছিল, সবার শেষে আমরা জানতে পারলাম নকল। তো এই হারটা হারিয়ে যাওয়ার পরে তারা, কারণ তাদের তো হারটা ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার জন্য তাদেরকে তো অনেক কষ্টও করতে হবে, কারণ তারা হারটা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে, হারটা ওরকমই একটা হার তৈরি করার জন্য গিয়েছেন। কিন্তু যাই হোক, পরে অবশেষে তারা এই হারটার জন্য 10 বছর অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনকি মাদাম লুইসেলকে পরিশ্রম করার পরে মাদাম লুইসেল এবং তার স্বামী মসিয়ে লুইসেল দুজনেই পরিশ্রম করার পরে তাদের জীবনটা এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তাদেরকে দেখলে অনেক সময় মাদাম লুইসেলকে চেনা যেত না। তো যাই হোক, এভাবে তারা একদিন মাদাম লুইসেলের সাথে দেখা হলো, তার বান্ধবী ফোর্স্টিয়ারের সাথে। তো ফোর্স্টিয়ারকে যখন এই কথাটা বললেন যে হারখানা, তখন তো হারখানা তো ফেরত দিতেই হবে, ও ফেরত দিয়েছিলেন, তখন বললেন যে এই হারখানা তো আসলে আসল ছিল না, হারখানা তো ছিল নকল। তখনই তাদের বোধোদয় হলো এবং মানুষের আসলে কি যার যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের জিনিসের প্রতি বা বেশি উচ্চাকাঙ্ক্ষা হওয়া ঠিক না, এবং অন্যের জিনিসের প্রতি যে লোভ বা অন্য জিনিসের প্রতি বা অন্যের জিনিস নিয়ে নিজেকে সাজানো বা অন্যের জিনিস নিয়ে নিজেকে গর্ববোধ করার মতো আসলে কিছুই না এবং করাও ঠিক না, যেটা আমরা কিনা এই নেকলেস গল্পটা পড়ে জানতে পেরেছি। এই নেকলেস গল্পের খুঁটিনাটি বিষয় অনেক আছে যেগুলো আমরা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম, আশা করি তোমরাও পড়েছিলে। তো এই নেকলেস গল্পের যতটুকু সার সংক্ষেপ সেটুকুই আমি তোমাদেরকে আজকে বললাম। আর এই গল্পটাকে আমি দুটি অংশে ভাগ করে নিয়েছি। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করবে শব্দের অর্থগুলো। আচ্ছা, তোমরা যদি পারো অর্থগুলো একটু আমাকে জানাবে, আমি শুধু তোমাদের শব্দগুলো একটু লিখে দিচ্ছি, শব্দগুলো একটু লিখছি। দেখো, শব্দগুলো হচ্ছে ফ্রা। ফ্রা জিনিসটা কি? ফ্রা এটা একটু তোমরা যদি পারো উত্তরটা কমেন্ট বক্সে লিখবে। ফ্রা, তারপরে দেখো বল নাচ, ফ্রা বল নাচ, তারপরে হচ্ছে শ্যাটিন কি? শ্যাটিন, ফ্রা বল নাচ শ্যাটিন। তারপরে হচ্ছে প্যালেস রয়্যাল, প্যালেস ফ্রা বল নাচ শ্যাটিন এবং প্যালেস রয়্যাল। আচ্ছা, দেখো কনভেন্ট, খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। আচ্ছা, মিশনারিদের আবাস, কনভেন্ট। দেখি তো তোমরা পারো কিনা, না হলে আমি লিখে দিচ্ছি। কেউ কি পারবে? এটা তো তোমাদের আগেই পড়া আছে, ছিল, দেখি তোমরা পারো কি না। আচ্ছা, ফ্রা কি? ফ্রা হচ্ছে ফরাসি মুদ্রার নাম, ফ্রা হচ্ছে ফরাসি মুদ্রার নাম। বল নাচ হচ্ছে বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান, বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। তারপর হচ্ছে শ্যাটিন হচ্ছে মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র, মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র।
আচ্ছা, প্যালেস রয়্যাল, প্যালেস রয়্যাল হচ্ছে রাজকীয় প্রাসাদ, রাজকীয়, প্যালেস রয়্যাল হচ্ছে রাজকীয় প্রাসাদ। কনভেন্ট, কনভেন্ট হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল বা মিশনারিদের আবাস, মিশনারিদের আবাস। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, মিশনারিদের আবাস। আচ্ছা, এই গল্পটার যে বিষয়বস্তু সেটা আমি একটু লিখে দিব, যে উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে বান্ধবীর দামি হীরার হার ধার করে এবং সেটি হারিয়ে ফেলে তা শোধ দিতে গিয়ে দরিদ্র দম্পতির জীবনযুদ্ধ। এটার যে মূল বিষয়টা, আচ্ছা দেখো যে এটার মূল যে বিষয়বস্তু, উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে, বিষয়বস্তুটা কি? উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে বান্ধবীর দামি হীরার হার ধার করে, বশবর্তী হয়ে বান্ধবীর দামি হীরার হার ধার করে এবং সেটি হারিয়ে ফেলে তা শোধ দিতে গিয়ে, ধার করে এবং সেটি হারিয়ে ফেলে তা শোধ দিতে গিয়ে যে দম্পতির জীবনযুদ্ধ, তা শোধ দিতে গিয়ে দুজন দম্পতি বলতে এখানে মাদাম লুইসেল এবং মসিয়ে লুইসেলকে বোঝানো হচ্ছে, দিতে গিয়ে দুজন দম্পতির জীবন যুদ্ধ। এটা হচ্ছে এই যে নেকলেস যে গল্পটা, সেই গল্পটার মূল বিষয়বস্তু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে বান্ধবীর দামি হীরার হার ধার করে এবং সেটি হারিয়ে ফেলে তা শোধ দিতে গিয়ে দুজন দম্পতির জীবন যুদ্ধ। এটা অবশ্যই তোমরা মনে রাখবা, যে কারণ তারা তো ছিল দরিদ্র টাইপের, তারা ছিল গরিব, কিন্তু তাদের এই যে দামি হার, এই দামি হার শোধ দেওয়ার জন্য তাদের অনেক জীবনযুদ্ধ করতে হয়েছে। কারণ মাদাম লুইসেলের যে সুন্দর হাতের নখ, গোলাপি নখগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাকে তাদের বাড়ির যে ভৃত্য ছিল তাকে বিদায় করে দিতে হয়েছে এবং তাকে নিজের হাতে সমস্ত কাজকর্ম করতে হয়েছে, এমনকি মসিয়ে লুইসেলকেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়টা, যে উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী, আমরা উচ্চাকাঙ্ক্ষী কখনোই হব না, এবং উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আমরা যদি কারো জিনিস নিয়ে আসি এবং সেই জিনিসটা নিয়ে আসার পরে সেটা যদি হারিয়ে ফেলি, কারণ তার কাছ থেকে নিয়ে এসেছে এবং তাকে যে আমাদের ফেরত দিতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, এবং তার সেটা হারিয়ে ফেলার কারণে আমাদের যে কষ্ট করতে হয় সেটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এই গল্পটা কিন্তু আমাদের আসলে নীতির যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা এই গিদা মোপাসার এবং অনুবাদক পুনেন্দু দস্তিদারের ওনার গল্পের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আশা করি শিক্ষার্থী তোমরাও বুঝতে পারবে, এবং তোমাদের সাথে এই গল্পের আলোকে যে দ্বিতীয় ক্লাসটা হবে, সেই ক্লাসে আমি কিছু জ্ঞানমূলক এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।